জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবসের আলোচনায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরের মতোই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমানকে দায়ী করেছেন, এর সপক্ষে তুলে ধরেছেন নানান তথ্য প্রমাণ। সেই সাথে এনেছেন ইতিহাস বিকৃতির অভিযোগ। বিভিন্ন আলোচনায় একই রকম অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের নেতারা। এর প্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, ক্ষমতাসীনরা মিথ্যাচার করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে খাটো করার অপচেষ্টা চালাচ্ছে। আর বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলছেন, বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সরকার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিরুদ্ধে বিষোদ্গার করছে। জাতির পিতা হত্যাকাণ্ডে বিচারের রায় আমরা দেখেছি, সেখানে যারা সরাসরি সংযুক্ত ছিল, জড়িত ছিল, তেমন ১২ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। কিন্তু এর নেপথ্যে কারা ছিল, যারা ছিল তাদের বিচার হয়নি, এমনকি কারা ছিল তা স্পষ্ট করতে কোনো উদ্যোগও নেওয়া হয়নি। তাই এখনো ৪৫ বছর পরও চলছে অভিযোগ এবং ইতিহাস বিকৃতির রাজনীতি। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহনে আমার অতিথি হিসেবে আমার সাথে যুক্ত আছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম এমপি, আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং আছেন দৈনিক আমাদের নতুন সময়ের প্রধান সম্পাদক নাইমুল ইসলাম খান। স্বাগত আপনাদের তিনজনকেই আজকের রাজকাহনে। আজকে শিরোনাম ঠিক করেছি, হত্যা, ইতিহাস বিকৃতির রাজনীতি আর কতদিন। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাই, হয়তো প্রশ্নটা একটু বড় হবে, আমাকে মাফ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী এখন যা বলছেন, প্রতিবারই আগস্টে এরকম আমরা বক্তব্য শুনি বা সবসময় শুনি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনে জিয়াউর রহমানকে দায়ী করা হয় এবং বিভিন্ন তথ্য প্রমাণাদি যেগুলো আমরাও দেখতে পাই, যেগুলো আপনারা বহুবার শুনেছেন। তারপরেও একটু বলি, ব্রিটিশ সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসের সেই তার লেখা বাংলাদেশ লেগাসি অফ ব্লাডের ৫৪ নম্বর পেজে তিনি উল্লেখ করছেন যে কর্নেল অবসরপ্রাপ্ত সৈয়দ ফারুক রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদের সাক্ষাৎকার। সেখানে তারা বলছেন যে তারা জিয়াউর রহমানকে বিষয়টি জানিয়েছিলেন, হত্যাকাণ্ডের বিষয়টি, এবং জিয়াউর রহমান বলেছিলেন যে তোমরা জুনিয়র অফিসাররা কিছু করতে চাইলে নিজেরা করো। এর প্রেক্ষিতে মাসকারেনহাস তাকেই, মানে জিয়াউর রহমানকেই ১৯৭৬ সালে আবার সাক্ষাৎকার করেছিলেন এবং তিনি এই বিষয়টি অস্বীকার না করলে বিষয়টি উত্তর দেওয়া থেকে বিরত থাকেন। মার্কিন সাংবাদিক লরেন্স লিপশুজ তিনিও বিষয়টির সত্যতা প্রমাণ করবার জন্য তিনিও জানতে চেয়েছিলেন খুনি রশিদের কাছে, তিনিও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছিলেন এবং বলেছিলেন জিয়া ওয়াজ ফুললি ইন দ্য পিকচার। যেটি তিনি বলছেন, তেমনি অশোক রায়না তার বই ইনসাইড র দ্য স্টোরি অফ ইন্ডিয়া সিক্রেট সার্ভিসে এরকম লিখছেন যে কু সম্পর্কে মিটিং হয়েছিল জিয়ার বাসায়, সেই সম্পর্কিত একটা স্ক্র্যাপ পেপার পাওয়া গেছে। এরকম অনেক লেখা গবেষণা আমরা দেখি। তার সাথে যদি বলি সম্পর্ক করে, যেটি দেখা যায় যে খন্দকার মোশতাক এই খুনিদেরকে বলেছেন সূর্য সন্তান, জিয়াউর রহমান তাদেরকে পুরস্কৃত করেছেন। খন্দকার মোশতাক ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করেছেন, জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মাধ্যমে সেটিকে পাশ করেছেন। একজন বিএনপি রাজনীতিক হিসেবে বিষয়গুলোতে আপনারা একটু বিব্রত হন কিনা? যদিও বিএনপি মহাসচিব বলছেন ক্ষমতাসীনরা মিথ্যাচার করছে, আপনারা কি বলবেন এই বিষয়ে? আপনাকে ধন্যবাদ। অনেক বড় প্রশ্ন এটার। আপনি যে তথ্যগুলো এখানে উপস্থাপন করলেন, সেই তথ্যগুলোর ভিত্তিতে আমাকে কি শোনা যাচ্ছে? জি, একদম স্পষ্ট। সেই তথ্যগুলোর ভিত্তিতে বলতে হয় যে এমন পাল্টা তথ্য আমাদের কাছে, আমার কাছে অন্তত এই মুহূর্তে আছে, কিন্তু এতটা সময় তো আমি আসলে পাবো না। অন্য সম্মানিত আলোচকরা আছেন। এই 15ই আগস্টের দুঃখজনক হত্যাকাণ্ডের জন্য নিন্দার ব্যাপার যেটা, সে প্রসঙ্গ আমার কোনো আপত্তি নেই, বিএনপির কোনো আপত্তি নেই। এদের বিচার প্রক্রিয়ার সঙ্গে বিচার প্রক্রিয়া বা বিচারান্তে যে বিষয়গুলো হয়েছে সেগুলো জাতির জন্য একটি স্বস্তি বয়ে এনেছে বলে আমি মনে করি। কারণ হত্যা খুনের রাজনীতিতে বিএনপি কখনোই বিশ্বাস করে না। বিশেষ করে রাজনৈতিক নেতৃত্বের মানে প্রতিপক্ষতার সুযোগে তাদেরকে অপবাদ দিয়ে আর কোনো কিছু তো বিএনপি বিশ্বাস করে না। আমার কাছে একটি বই এই মুহূর্তে আমার হাতে আছে, যেটার নাম হচ্ছে বাংলাদেশ ষড়যন্ত্রের রাজনীতি। এটা লিখেছেন পরেশ সাহা। নাইমুল ভাই সম্ভবত অনেকে ভালো চিনবেন। পরেশ শাহ হচ্ছেন প্রথম ব্যক্তি যার প্রকাশিত মুজিব হত্যার তদন্ত নামে একটি বই, যেটি 1978 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। এই পরেশ শাহ হচ্ছেন ভারতের কলকাতার যুগান্তর পত্রিকার সহ সম্পাদক ছিলেন এবং আমার জানা মতে শেখ মুজিবুর রহমান সাহেবের হত্যাকাণ্ডের পরে বিস্তারিত তথ্যের ভিত্তিতে এই বইটি যেটা বেরিয়েছিল সেটাই পরেশ সাহার লেখা বাংলাদেশ ষড়যন্ত্রের রাজনীতি। সেখানটায় তিনি যেটা দেখিয়েছেন কতগুলো উপাদান তখন, যার মধ্যে রয়েছে ছাত্রদের মধ্যে ভাঙন, যার মধ্যে রয়েছে মেজর জলিলের গ্রেফতার, যার মধ্যে রয়েছে সুন্দরবন অঞ্চলে কর্নেল জিয়াউদ্দিনের বিরুদ্ধে
রক্ষী বাহিনীকে প্রেরণ, যার মধ্যে ছিল কাদের সিদ্দিকীর বিকল্প প্রশাসন নিয়ে কিছু গুজব, যার মধ্যে ছিল ভুট্টো, জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশে আসার পরে এয়ারপোর্টে এত মানুষের ঢেউ, এত আবেগ উচ্ছ্বাস কেন দেখানো হলো, এইসব নিয়ে এবং আরো কিছু গুজব। যেমন তার মধ্যে সবচেয়ে টাচি 2-3টি ব্যাপার ছিল। একটা হচ্ছে যে ভারতের বাংলাদেশের একটি জাতীয় দৈনিকে দুটো 10 টাকার নোটের ছবি ছাপিয়ে দেওয়া হলো, যেটার দুটো নোটের নাম্বার ক্রমিক নাম্বার একই। তখন ভারত থেকে আমাদের টাকা ছাপিয়ে আনা হতো। বাস গুজব শুরু হয়ে গেল সমস্ত মিডিয়ায় যে ভারত বাংলাদেশে জাল টাকা ছাপছে। এর পাশাপাশি দাউদ হায়দারের এক কবিতার ভিত্তিতে উগ্র সাম্প্রদায়িক একটি গোষ্ঠী সারা দেশ উথাল পাতাল করে ফেলেছিল। ছাত্রলীগের বিভক্তি নিয়ে তৎকালীন ছাত্রলীগের সেক্রেটারি তিনি পল্টন ময়দানে দাঁড়িয়ে আওয়ামী লীগের দুর্নীতিপরায়ণ নেতাদের নাম প্রকাশ করেছিলেন। এগুলো চলছিল বাইরে। আর সেনাবাহিনীর মধ্যে আপনি যেটা বলছেন, সেই সেনাবাহিনীর মধ্যের ঘটনা সম্পর্কে অনেক কথা আছে। যেমন মাত্র কিছুদিন আগে ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত একটি পত্রিকার সাক্ষাৎকারে বলেছেন যে উনি ওই ঘটনার সময় 14 বা 13ই আগস্টে, 14ই আগস্টে সম্ভবত উনি আর্মি হেডকোয়ার্টারে ঢুকলেন, ঢুকে দেখলেন যে সেখানে খালেদ মোশাররফ সাহেব বসা আছে এবং একটু পরেই সেখানে মেজর কর্নেল ফারুক সেখানে প্রবেশ করলেন। তাদের মধ্যে কি কি আলোচনা হয়েছিল সে প্রসঙ্গে উনি আর গেলেন না। এই যে বিষয়গুলো, পক্ষে বিপক্ষে নানা কথাবার্তা, রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করা বা ব্লেম করার যে বিষয়টি সেটা তো আছে। যেমন কর্নেল ফারুকরা এক সময় বলেছিলেন শেখ মুজিবের মরণোত্তর বিচার করতে হবে। আমরা দেখেছি 111-এর সময় যখন শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়, তখন যে ব্যক্তি ঢাকা শহরে মিষ্টি বিতরণ করেছিলেন সেই ব্যক্তিটি এখন আনোয়ার হোসেন মঞ্জুর দলের একজন ভাইস চেয়ারম্যান অথবা যুগ্ম মহাসচিব। এরকম ঘটনা তো আছে। বিএনপি যেহেতু রাজনৈতিক প্রতিপক্ষ, দায় যে কেউ যে কাউকে দিতে পারেন, কিন্তু তথ্য প্রমাণ সেটা বলে না। যদি বলতোই তাহলে আওয়ামী লীগের কিংবা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে মিলে 1991 সনে প্রধানমন্ত্রী হওয়ার পরে বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের অনুষ্ঠিত পথে নিজের গঠনতন্ত্র পরিবর্তন করে সংসদীয় পদ্ধতিতে যেতেন না। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন প্রধানমন্ত্রীর প্রোটোকল নিয়ে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের মাজার জিয়ারত করতেন না। তারেক রহমানও তার মাজার জিয়ারত করতেন না আনুষ্ঠানিকভাবে জাতীয় নেতা হিসাবে। এগুলোর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে তৎকালীন সেনাবাহিনীর মধ্যে যেগুলোই থাকুক, পাকিস্তান থেকে ফেরত সেনাবাহিনীকে যে সিনিয়রিটিটা দেওয়া হয়েছিল এবং সেখানে যে বৈষম্য তৈরি হয়েছিল, এর ফলে তৎকালীন যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এমনটা তো আছে। আমাদের কাছে তো এমন তথ্য আছে যে কর্নেল তাহের সাহেব যখন কুমিল্লায় ছিলেন ব্রিগেড কমান্ডার, উনি সেখান থেকে ওয়াকি টকি সাপ্লাই দিয়েছিলেন সরবরাহ পার্টি সিরাজ সিকদার সাহেবকে। এমন তথ্য বাংলাদেশের বইটি আছে। আপনি যেগুলো বলছেন সেগুলো জনাব যেটা সৈয়দ বলছেন মুয়াজ্জেম হোসেন আলাল, পার্সিয়াল আপনি কিছু বলছিলেন যে তথ্য। কিছু কর্মকাণ্ডে প্রমাণিত হয়েছে যে যে প্রমাণের কথা বলছিলেন সেখানে আবার মানে পরবর্তীতে, যদিও এখন সেটি আমরা দেখছি না যার কারণে অনেকেই সন্তোষ প্রকাশ করেন, কেক কেটে 15 আগস্টে জন্মদিন পালন করা, সেগুলোতেও আবার ভিন্ন কিছু প্রমাণিত হয় কিনা সে বিষয়েও নিশ্চয়ই আপনাদের বক্তব্য আছে, থাকবে, বলবেন। আমি অ্যাডভোকেট সমরেজাউল করিমকেও এই প্রসঙ্গে একটু শুনে নিই যে যেটি মুয়াজ্জেম হোসেন আলাল বলছিলেন তার প্রেক্ষিতে নিশ্চয়ই আপনার একটি বক্তব্য আছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেন সবসময় এবং 16ই আগস্টেও বলছেন যে স্যার টমাস উইলিয়ামস কিউসি এমপি এবং নোবেল লরেট শন ম্যাকব্রাইটকে নিয়ে একটা আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠিত হয়েছিল এবং তারা তদন্ত করতে আসতে চেয়েছিলেন। জিয়াউর রহমান ভিসা দেননি। তিনি প্রশ্ন করছেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রশ্ন করছেন যে টমাস উইলিয়ামসকে ভিসা কেন দেওয়া হলো না, কেন তদন্ত করতে দিল না? খুনের সঙ্গে জড়িত ছিল বলে সে ভয়ে ভীত ছিল। কিন্তু সেই কেন প্রশ্নটা এখনো কি আসলো? আওয়ামী লীগ সরকার আসলো ক্ষমতায়, 96 ইন্ডেমনিটি বাতিল করলো, তারপরে তৃতীয় মেয়াদে ক্ষমতায় এখন আছে, আওয়ামী লীগ সরকারে আছে, কেন এখনো পর্যন্ত তদন্ত কমিশন গঠিত হলো না, যেটির কথা আপনারা দাবি করেন, আওয়ামী লীগের ভেতর থেকে দাবি হয়, কেন? সেটির কি উত্তর এখনো মিলেছে? দেখুন, তদন্ত কমিশন কেন গঠিত হয় না সে একটা প্রেক্ষাপট আছে, তা নিয়ে অনেক আলাপ আলোচনা করা যেতে পারে। কিন্তু আমার পূর্বে সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল ভাই যে প্রসঙ্গটা বলেছে সেই প্রসঙ্গে আমাকে একটু অ্যাড্রেস করা দরকার। জিয়াউর রহমান এবং বিএনপির কথা বলছেন, বিএনপি তখন ছিল না, ট্রু। জিয়াউর রহমান এই ঘটনার সঙ্গে যে মাস্টার মাইন্ড ছিল, উনি বলছেন যে তার কাছে পরেশ বাবুর একটা বই আছে, আরো কিছু তথ্য উপাত্ত আছে, আমি কিছু ডকুমেন্ট দেখাতে চাই। স্যার উইলিয়াম টমাসের নিজস্ব ডকুমেন্ট আমি প্লেস করতে চাই এবং সেই
স্টেটমেন্টের ভিতরে উনি বলে গেলেন যে আমরা বাংলাদেশে আসার জন্য ডিসাইড করলাম 18 সেপ্টেম্বর 1980 সালে আমরা বৈঠক করলাম। বৈঠক করার পর তৎকালীন সময় ইউকে হাই কমিশন থেকে বলা হলো আপনাদের যথাসময়, তার পূর্বেই বলা হলো যথাসময় আপনাদেরকে ভিসা দেওয়া হবে। যেদিন ওনাদের ভিসার প্রয়োজন সেদিন ওনাদেরকে বলে দেওয়া হলো না ভিসা দেওয়া হবে না, বাংলাদেশে আপনাদেরকে যেতে দেওয়া হবে না। এইটার কি প্রয়োজন ছিল? উইলিয়াম থমাস একজন বিখ্যাত জুরিস্ট, তাকে কেন বাংলাদেশে আসার পথে বাধা সৃষ্টি করলেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে খন্দকার মোস্তাক, যদিও নামমাত্র রাষ্ট্র ক্ষমতায় ছিল কিন্তু সমস্ত প্রশাসনিক বিষয়টা পরিচালনা করতেন জিয়াউর রহমান। এটা রাগ ঢাকের কিছু নাই, তিনি কিন্তু একটা জুডিশিয়াল, ওনার ল্যাঙ্গুয়েজটা ছিল 3 মেম্বার জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি। এই কমিটির প্রধান ছিলেন জাস্টিস আহসান উদ্দিন চৌধুরী। এই কমিশন একটি ফাংশন শুরু করেছিল, জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করার পরেই কমিশনকে টোটালি ডিজলভ করে দিল। যদি উনি সম্পৃক্ত না থাকেন তাহলে জুডিশিয়াল সুপ্রিম কোর্টের 3 জন বিচারকের সমন্বয়ে একটা কমিশন, এই কমিশনের গেজেটটা আমার কাছে আছে, কেন ওনারা এটাকে বন্ধ করে দিলেন? থার্ড হচ্ছে যখন বঙ্গবন্ধু মামলার বঙ্গবন্ধুর খুনিরা দেশের বাইরে বিভিন্ন জায়গায় নিজেরা স্টেটমেন্ট দিয়ে গার্নার টেলিভিশনে এবং চ্যানেল 4 স্টেটমেন্ট দিয়ে বলছিলেন যে আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রক্রিয়ায় অগ্রসর হওয়ার একটা পর্যায়ে, ওনার ল্যাঙ্গুয়েজটা বলছেন 20 মার্চ 1975-এ জিয়াউর রহমানের কাছে গেলাম এবং তার কাছে আমরা বললাম যে আমাদেরকে এই ঘটনা আমরা উৎখাত করব, আপনাকে নেতৃত্ব দিতে হবে। তিনি বললেন আমি সিনিয়র অফিসার, আমাকে এর সঙ্গে সম্পৃক্ত করো না। তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য যদি তারা পারেন তাহলে যান। সেনাবাহিনীতে কমিশনড অফিসার হতে গেলে প্রথমেই যে শপথটা নিতে হয় সেখানে বলতে হয় আমার জীবনের বিনিময়ে আমি রাষ্ট্রপতি এবং রাষ্ট্রকে রক্ষা করব। এই যে তথ্যটা আমি বললাম, সেখানে কি জিয়াউর রহমানের অবস্থানটা কি ছিল? নাম্বার 3 হচ্ছে জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় 1979 সালের 6 এপ্রিল পার্লামেন্টে আইন পাশ করলেন, ওনারা তখন 207 জন ছিলেন, যে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা যাবে না, যে জাতীয় যে অর্ডিন্যান্সটা, ওটা কিন্তু আইন ছিল না। এই অর্ডিন্যান্সটা পার্লামেন্টে অ্যাপ্রুভ না করলে এটা আইনে পরিণত হয় না। সেদিন দাম্ভিকতার সঙ্গে পাশ করার পরে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসাবে 9 এপ্রিল 1979 সালে সেটাকে আইনে পরিণত করলেন। উনি যদি ঘটনার সঙ্গে জড়িত না হন তাহলে খুনিদের বাঁচাবার জন্য ইতিহাসের নিকৃষ্টতম এই জঘন্যতম আইনটা তিনি কেন প্রদান করবেন? এখানেই ছিল এই যে যদি জড়িত না হন তাহলে এগুলো কেন করবেন? এই কেনগুলোর প্রশ্নের উত্তরগুলো মুখে মুখে না হয়ে একটা আনুষ্ঠানিকভাবে কেন প্রকাশ করা হয় না, সেটির উত্তর তো আপনাদের কাছে থাকা উচিত। কেন এতদিনেও একটা তদন্ত কমিশন গঠন করে আপনারা যেগুলো বলছেন সেগুলোর বাস্তবায়িত হলো না? বিচারে তার মানে সেটি হয়নি, যেটির কথা বিএনপি বলে থাকে যে বিচার তো হয়ে গেছে, সেখানে তার নাম আসেনি। এটা মানে আওয়ামী লীগ কেন মুখে মুখে শুধু বলছে? এই বিষয়টি নিশ্চয়ই আপনি আরো একবার আমাদেরকে বলবেন। জনাব নাঈমুল ইসলাম খান, আপনার বক্তব্য এই বিষয়ে জানতে চাই, এবং আসলে এই বিতর্ক এই 45 বছর পরেও কেন মানে কেন আছে এবং কেন জিয়ে রাখা হচ্ছে, এই বিষয়ে আপনার কি মন্তব্য? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে এই 45 বছরটা কিন্তু খুব বড় সময় না একটা জাতির জীবন। আর আমাদের যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘটনা, মানে সেটার তো ধরেন একটা বিষয় হলো যে মানে যারা আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর অনুসারী তারা কিন্তু 15ই আগস্টের পরে আবার 21 বছর কিন্তু রাষ্ট্র কাঠামোর পরিচালনায় ছিলেন। সুতরাং এই 45 থেকে আবার 21 বাদ দিতে হবে, কারণ অনুকূল মানে সরকার ছিল না, প্রতিকূল সরকার ছিল। একটা কথা আমি বলি যে এ নিয়ে আমার মনে কোনো সংশয় নাই যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের দায় আছে। এটার জন্য নতুন কোন তদন্ত কমিশন গঠন করার দরকার নাই। আমাদের কাছে যেটুকু মানে তথ্য সর্বজনগ্রাহ্যভাবেই অ্যাভেলেবল আছে তাতেই। এটার সঙ্গে হয়তো এটা, যেমন আমি নিজেও 71 টিভিতে একটা টক শোতে জাসদের একজন কেন্দ্রীয় নেতা যিনি কর্নেল তাহেরের মুখে শুনেছেন যে কর্নেল তাহেরকেও নাকি এই ফারুক রশিদরা অ্যাপ্রোচ করেছিল লিডারশিপের জন্য। কর্নেল তাহের তাদেরকে রিফিউজ করেছেন। উনি যখন টেলিভিশনে আমার সাথে এই তথ্যটা দিচ্ছিলেন, উনি দিচ্ছিলেন এই অর্থে যে কর্নেল তাহের তো তাদেরকে প্রশ্রয় দেয় নাই, তাদেরকে রিফিউজ করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে কর্নেল তাহের তো রিফিউজ করেছে হয়তো, কিন্তু এই তথ্যটা তৎকালীন বঙ্গবন্ধু সরকারকে তো জানায় নাই যে এই রকম কিন্তু উদ্যোগ আয়োজন আছে, আপনারা কিছু করেন। জিয়াউর রহমানও
যেটুকু আমি আবারও বলি, এটা নিয়ে কোনো বিতর্ক নাই যে জিয়াউর রহমানকে তারা অ্যাপ্রোচ করেছিলেন, এক্স্যাক্টলি হোয়াট ওয়াজ দি ল্যাঙ্গুয়েজ এটা নিয়ে সামান্য সমস্যা আছে, কিন্তু অ্যাপ্রোচ নিয়ে কোনো সংশয় নেই। তো এই অ্যাপ্রোচ an intelligent officer like জিয়াউর রহমান, উনি কিন্তু ইন্টেলিজেন্স সার্ভিসের চৌকস অফিসার ছিলেন পাকিস্তান আর্মির, তো ওনার পক্ষে যে কোনো ইঙ্গিতপূর্ণ কথারও উপলব্ধি করার সক্ষমতা আমাদের যে কোনো মানুষের চাইতে বহুগুণ বেশি। মানে মিলিটারি ল্যাঙ্গুয়েজে ইন্টেলিজেন্সের অফিসার হিসেবে এবং ওয়ান অফ দি মানে ভেরি তুখোর অফিসার হিসেবে উনি স্পষ্টতই জানতেন যে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন। তো এখানে সমরেজাউল করিম যেটা বলেছেন, তার যে শৃঙ্খলা, তাকে কি বাধ্য করার কথা যে যেই মুহূর্তে অ্যাকচুয়ালি ওনার, আমি যদি সহজভাবে হিসাব করি যে ওই মুহূর্তেই কোনো না কোনো ভাবে খবর দিয়ে আর্মির লোকজনকে ডেকে তাদেরকে আসলে অ্যারেস্ট করানো ওই মুহূর্তে, মানে এটা পরে জানাবে টানাবের প্রয়োজন, এটা এতটাই বিপজ্জনক। ধরেন অনেকে আর্গু করে যে ওইখানে বঙ্গবন্ধুকে হত্যার কথা ছিল না, মেবি, কিন্তু ব্যাপারটা তো হত্যার সিদ্ধান্ত হওয়ার দরকার নেই। দরকার এইটুকুই যে একটা আইন বহির্ভূত উদ্যোগ হচ্ছে, তারা কোনো কিছু একটা করবে, এইটুকুই কিন্তু জিয়াউর রহমানের লেভেলে, হু ওয়াজ দি মানে দি দেন ডেপুটি চিফ অফ আর্মি, উনার তো অবশ্যই দায়িত্ব ছিল তাদেরকে নট টু স্টপ দেম অনলি, অ্যাকচুয়ালি তাদেরকে ধরা। এখন এই জায়গাটাতে আমি একটা এডিশনাল কথা এই পর্যায়ে বলে রাখি, আমাদের অনেক বেশি রিসার্চ হওয়া দরকার। রেজাউল করিম ভাই আছেন, ওনারা যেহেতু রাষ্ট্র পরিচালনায়, আমি বলবো যে আমাদের রাজনীতিবিদদের উচিত, তারা তো কথা বলেন ঠিকই, বিভিন্ন জনের দেশি বিদেশি কিছু মানুষের গবেষণা যেগুলি অলরেডি আমরা এক্সস্ট করে ফেলছি, আমাদের আরো অনেক তদন্ত হওয়া দরকার। যেখানে শারমিন আপনি বললেন যে অনেক তদন্ত হয়, নাইমুল ইসলাম খান ঠিক আপনাকে এখানে থামাই, অনেক তদন্ত হওয়া উচিত, সেখান থেকে আমি একটা বিরতিতে যেতে হবে, আমি একটা বিরতিতে যাবো। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এই প্রশ্নটি রাখছি যে এই তদন্তের দাবি আপনারাও করেন কিনা, যেহেতু জানার দায় আছে যে হত্যাকাণ্ড হতে যাচ্ছে, কুয়ের পরিকল্পনা হচ্ছে, তার জানার দায় আছে, ব্যবস্থা না নেবার দায় আছে, না জানানোর দায় আছে জিয়াউর রহমানের, সেটির বিতর্কের জায়গা নেই বলছেন নাইমুল ইসলাম, যেটি স্পষ্ট বলছেন এটি নিয়ে তদন্ত কমিশন গঠন করবার জাতির জনকের হত্যাকাণ্ডে, সেটিকে আপনারাও দাবি করেন কিনা। একটা বিরতির পরে ফিরছি রাজকাহনে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত বিদিত রাজকাহনে। জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, আপনার কাছে যে প্রশ্নটি করছিলাম যে জিয়াউর রহমানের সেই সময়ে বিষয়টি জানার দায়, হত্যাকাণ্ডের বিষয়টি জানার দায়, সেটি না জানানোর দায়, সেটি না আটকানোর বা ব্যবস্থা না নেওয়ার দায়, যেটির কথা নাইমুল ইসলাম বলছিলেন, তার প্রেক্ষিতে এরকম দায় তো দেওয়া হচ্ছেই, আছেই, আলোচনায় আছে, অভিযোগ আছে, তার প্রেক্ষিতে আপনারাও একটা তদন্ত কমিশন করবার দাবি করেন কিনা, যে এই সত্যগুলো একদম দিবালোকের মতো প্রতিষ্ঠিত হোক, এটা নিয়ে কোনো বিতর্ক না থাকুক। আপনাকে আমি বলি এই প্রসঙ্গে কথাগুলো মোটামোটা কাটা বলার চেষ্টা করব। একটা হলো, প্রথমেই নাইমুল ইসলাম খান সাহেবকে বলবো, পৃথিবীতে সর্বজন গ্রাহ্য বলতে কিছুই নেই, যে শব্দটি তিনি ব্যবহার করেছেন। প্রত্যেকটি বিষয় নিয়ে বিতর্ক থাকে। ইতিহাসের মধ্যে একটা কোনো পার্টে MYTH মিথ থাকে, কোনো পার্টে হিস্ট্রি থাকে, আর হিস্ট্রিও সবসময় বিজয়ীদের পক্ষে যায় না। যদি হিস্ট্রি বিজয়ীদের পক্ষে যেত, তাহলে সিরাজদৌলার চেয়ে মির্জাফররা, লর্ড ক্লাইভরা অনেক বেশি সম্মানিত হতেন। পরাজিতর পক্ষে অনেক সময় ইতিহাস থাকে। এটা হলো একদিকে। আরেকটা হলো যে আলোচনার মধ্যে তো থাকবেনই। আপনি যে অশোক রায়নার ইনসাইড র বইটার যে উল্লেখ করেছেন, সেই বইয়ের মধ্যেও তো আছে যে রয়ের ইস্টার্ন উইং এর যিনি কমান্ডার অথবা সেকেন্ড ইন কমান্ড, কেউ একজন এসে তৎকালীন 32 নম্বরে দেখা করে, মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের সঙ্গে দেখা করে তাকে বলেছিলেন যে সামথিং ইজ গোয়িং টু বি হ্যাপেন। তিনি বলেছেন যে ওরা আমার ছেলে, ওরা আমাকে কিছু করবে না। এমন আরো অনেকে বলেছেন, কাদের সিদ্দিকী সাহেব নাকি গিয়ে বলেছিলেন। সেই আলোচনার মধ্যে সেনাপ্রধান নাই, শফিউল্লাহ সাহেব নাই, বিডিআর এর প্রধান মেজর জেনারেল খলিলুর রহমানের কোনো দায় নেই, রক্ষী বাহিনী প্রধানের কোনো দায় নেই, তৎকালীন বিমান বাহিনী প্রধানের কোনো দায় নেই। দায় আছে উপপ্রধান জিয়াউর রহমান সাহেবের। এর কারণটা কি? জিয়াউর রহমান যদি বিএনপি প্রতিষ্ঠা না করতেন, সেই বিএনপি যদি জনপ্রিয়তার প্রতিযোগিতায় আওয়ামী লীগের সমকক্ষ পর্যায়ে না পৌঁছতো, বয়স কম হওয়া সত্ত্বেও,
তাহলে আজকে কোনো বিতর্ক জিয়াউর রহমান নিয়ে হতো না। শেখ সেলিম সাহেব বলেছেন না যে শফিউল্লাহ এই খুনের দায় এড়াতে পারে না, আবার শফিউল্লাহ বলেছে না শেখ সেলিমরা এবং আরো তার পরিবারের নাম উল্লেখ করে বলেছে তারা এই প্রেক্ষাপট তৈরি করেছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন না যে ঘরের লোকেরাই বেইমানি করলো। এখন যিনি সেনাপ্রধান ছিলেন তার কোনো দায় নাই, দায় জিয়াউর রহমান সাহেবের। খালেদ মোশাররফ ক্ষমতা নেওয়ার পরে জেলখানায় 4 নেতার হত্যাকাণ্ড হলো। খালেদ মোশাররফ সাহেব মোস্তাককে সরিয়ে দিয়ে সায়েমকে প্রেসিডেন্ট করে আনলেন। এই ইতিহাসের জিনিসগুলোকে মিথ বানিয়ে যদি আমরা বলি যে হ্যাঁ এইটা, তাহলে না, তাহলে সেটা হবে না। স্পষ্ট যে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল তাদের দায় নাই এই বিষয়টা কোথায় বলা হচ্ছে, তারা কেন দায়ী হবেন না? এবং আমি এটি অ্যাডভোকেট সমরেজল করিম এমপি আপনার কাছ থেকেও জানতে চাই যে জিয়াউর রহমানকেই কেন সবার মানে বারবার আলোচনায় কেন জিয়াউর রহমানই, তিনি বিএনপির প্রতিষ্ঠাতা বলেই আপনারা যদি ধিক্কার দিয়ে থাকেন, যেটি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলছেন তার সাথে যদি যোগ করে বলি যে খুনিদেরকে দেশে পুনর্বাসন করা, তাদেরকে রাজনীতি করবার সুযোগ করে দেয়া এরশাদ তখন রাষ্ট্রপতি ছিলেন, তাদের সাথে আপনারা জোট করলেন যে জাসদকেও বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের মধ্যেই তাদেরকে নিয়ে আলোচনা হয়, তাদের ভূমিকা বিতর্কিত ভূমিকার কথা বলা হয়, তারাই নাকি পথ তৈরি করে দিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের, তারপরে তাদের সাথেই জোট করলো আওয়ামী লীগ। মানে তাতে কি আপনারা নিজেদেরকে ধিক্কার জানান কিনা, যদি জিয়াউর রহমানের ভূমিকাকে বা তার সেই সময়ের অবস্থানকে ধিক্কার জানান, এটি কি যৌক্তিকতা পান কিনা? এক একজনের এক একটা অবস্থান। কিন্তু আমরা কিন্তু কর্নেল তাহেরের ভূমিকার প্রশংসা করি না, আমরা শফিউল্লাহর ব্যর্থতার জায়গায় তাকে সাপোর্ট করে বলি না যে শফিউল্লাহ সব করেছেন। আজাল ভাই নিজেও একজন লয়ার, আমিও একজন লয়ার, এবং যৌক্তিক জায়গা থেকে আমি ছোট্ট একটা উদাহরণ বলি। 1973 সনের 11ই জুলাই কর্নেল রশিদ অস্ত্র কিনতে যান মার্কিন হাই কমিশনে, 12ই জুলাই যান ফারুক রহমান। সেখানে তারা যে স্টেটমেন্ট দেন যে ব্রিগেডিয়ার জিয়ার নেতৃত্বে একটি কমিটির পক্ষে আমরা অস্ত্র কিনতে আসছি, এইটা মার্কিনীদের ডিক্লাসিফাইড ডকুমেন্টে বেরিয়ে আসছে। আমরা বলছি ধারাবাহিকতার একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত জিয়াউর রহমান একজন আর্মি অফিসার হিসাবে তার রেসপন্সিবিলিটিসের যে জায়গাটা ছিল, আমি কিন্তু শফিউল্লাহকে সাপোর্ট করছি না, তাকেও নিন্দা করছি। যে মুহূর্তে বঙ্গবন্ধু খুন হওয়ার খবরটি গেল তখন জিয়াউর রহমান বললেন সো হোয়াট, ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার, এইটা ছিল বক্তব্য জিয়াউর রহমানের। এবং তার পূর্বে তার কাছে যারা গেলেন, এবং লিপসুজ মার্কিন সাংবাদিক, তিনি কর্নেল তাহের হত্যা মামলায় সুপ্রিম কোর্টে যে এফিডেভিট দিয়েছেন, যে স্টেটমেন্ট দিয়েছেন, তার তথ্যপত্র দিয়ে তিনি বলছেন যে আমার কাছে যে তথ্যপত্র আছে সবকিছুর ভিতরে জিয়াউর রহমানের সম্পৃক্ততা পরিষ্কারভাবে দৃশ্যমান। একইভাবে উইলিয়াম থমাসের রিপোর্টটা, এবং যে পূর্বে কতগুলি ঘটনা প্রবাহ বললাম, যে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি বন্ধ করে দেওয়া, ইন্ডেমনিটি অর্ডিন্যান্সকে আইনে পরিণত করা, সমস্ত কর্মকাণ্ডের ভিতর থেকে, এবং স্বল্প সময়ের ভিতরে তৎকালীন সময় যিনি মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর আসলেন সুপ্রিম কোর্টের বিচারপতি আসিফ চৌধুরী, তাকে সরিয়ে জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণ করার যে ভিতর থেকে, এবং লাস্ট ডে পর্যন্ত তিনি মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর থেকে খুনিদেরকে যেভাবে রিহ্যাবিলিট করলেন, এইটা কিন্তু ইতিহাসে কেউ করে নাই। 12 জনকে 12টি হাই কমিশনে চাকরি দেওয়া, তাদেরকে প্রমোশন দেওয়া, প্রথমে পাকিস্তান পাঠানো, তারপর তাদেরকে ব্যাংকক পাঠানো, আবার ব্যাংকক থেকে বাংলাদেশে এনে তাদের সার্ভিসকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ন্যস্ত করা। ক্যাপ্টেন মাজেদ অতি সম্প্রতি কিন্তু স্টেটমেন্ট দিয়ে গেছে তার ফাঁসি কার্যকর হওয়ার পূর্বে, তিনি অ্যাজ এ হোল ডিটেলস বলেছেন যে জিয়াউর রহমানের কর্মকাণ্ডের মধ্য থেকে তাদের কাছে পরিষ্কার হয়েছে বেনিফিশিয়ারি পৃষ্ঠপোষকতা সবকিছু জিয়াউর রহমান করেছে, এবং খুনিদেরকে অফিসিয়ালি প্রতিষ্ঠিত করা, প্রোটেক্ট করা, এই ঘটনা কিন্তু জিয়াউর রহমান ছাড়া অন্য কেউ করে নাই। এই জন্য জিয়াউর রহমানের প্রসঙ্গটা বারবার সামনেই চলে আসে। কিন্তু জিয়াউর রহমানের প্রসঙ্গটা বারবার চলে আসলেও যারা হয়তো জিয়াউর রহমানের মতো করেন নাই বলে আপনারা বলছেন, কিন্তু করেছেন আপনারাই বলছেন, সেটিও আমি যেটি বলছিলাম রাষ্ট্রপতি এরশাদ, জাসদ, তাদের বিষয়ে আপনাদের অবস্থানটা কেন, মানে তখন তাদের সাথে যোগ করার ব্যাপারে কি তখন আপনাদের কোথাও বেঁধে ছিল কিনা, কখনো একটু নিজেদের মধ্যে থেকে আপত্তি এসেছিল কিনা? না, জাসদ যে বাংলাদেশকে অস্থিতিশীল করে বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এটা কিন্তু আমাদের পলিটিক্যালি সবসময় এই জায়গায় আমাদের স্ট্যান্ড রয়েছে। এরশাদ সাহেব কিন্তু অনেক পরের চ্যাপ্টারে আসছেন। এরশাদ সাহেব আসার পরে তিনি বাংলাদেশে খুনিদের রাজনীতি করার সুযোগ দিয়েছেন, কিন্তু খুনিদেরকে প্রোটেকশন দিয়ে বিচার থেকে বাঁচাবার মতো ঘটনা কিন্তু এরশাদ সাহেব করেননি। তাদের প্রোটেকশন দিয়ে গেছেন জিয়াউর রহমান, এরশাদ সাহেবকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। যায় বলেই আপনারা মনে করেন, তাতে কোনো বাধা নেই?
না, তারা কিন্তু এরশাদ সাহেব কিন্তু তাদেরকে প্রোটেকশন দিয়ে গেছেন জিয়াউর রহমান। আমরা কিন্তু এরশাদ সাহেবকে স্বৈরাচার বলেছি, খুনি বলেছি। এরশাদ সাহেবের রাজনীতির সময় প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি, ফ্রিডম পার্টি তৈরি হওয়া সব বলেছি। একইভাবে আমরা কিন্তু বলি খুনিদেরকে পার্লামেন্টে নিয়ে আসার কাজটা কিন্তু খালেদা জিয়া করেছেন। পার্লামেন্টে কিন্তু এরশাদ সাহেব 15 ফেব্রুয়ারি নির্বাচনের ভিতর থেকে আত্মস্বীকৃত খুনিদেরকে নিয়ে আসেন নাই। সেই জায়গাটাকে আমরা কিন্তু সকলের যে ভূমিকাটা, আমরা সব জায়গায় কিন্তু আমাদের রিজার্ভেশনের জায়গা, যার ভূমিকাটা যতটা আমরা সেভাবে সেই বিষয়টাকে সামনে নিয়ে যেটি সমরজল করিম বলছিলেন, সেখান থেকে আপনার কাছে জানতে চাই যে এমন ভূমিকা থাকবার পরেও কি রাজনীতির স্বার্থে এতটুকু ছাড় দেয়া যায়? না, আমি একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে এরশাদের ভূমিকাটা রেজাউল করিম ভাই ব্যাখ্যা করেছেন। এরশাদের সাথে বা এরশাদের পার্টির সাথে আওয়ামী লীগের ঐক্যটা কিন্তু নির্বাচনী ঐক্য, রাজনৈতিক ঐক্য না। মানে এটা কিন্তু ভোট কেন্দ্রিক ঐক্য। সেটা নানান কারণেই নানান কিছু করতে হয়। আপনি যদি শেখ হাসিনার বক্তব্য এরশাদ সম্পর্কে শুনেন, তাকে সামনে রেখে, তাকে রেখে পার্লামেন্টের ভিতরে, এবং শুধু তা না, সুপ্রিম কোর্টে এরশাদের শাসনামলকে যে অবৈধ ঘোষণা করা হলো, এইগুলি আপনি বিবেচনা করবেন। সুতরাং এখানে আবার আওয়ামী লীগকে এই দায় দেয়া যায় না যে তারা এরশাদকে রাজনৈতিক ভাবে গ্রহণ করেছে, তারা নির্বাচনী ঐক্যে গ্রহণ করেছে। এটা 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 তাদের ট্যাকটিক্যাল। এটা হলো এক। আরেকটা প্রশ্ন এখানে খুব ইন্টারেস্টিং কিন্তু, যে ওয়াই জিয়াউর রহমান ইজ অলওয়েজ একিউজড, ওয়াই নট শফিউল্লাহ? প্রথম কথা হচ্ছে, যখন এটা নিয়ে গবেষণা তদন্ত কমিশন হবে, তখন শফিউল্লাহ সহ আরো অনেকের দায় পরিষ্কার আসবে ইতিহাসে। তারাও ইতিহাসের দায় তাদেরকে নিতেই হবে, তাদের ব্যর্থতা, অযোগ্যতা এবং তাদের অপরাধ নিতে হবে। কিন্তু জিয়াউর রহমানের আলোচনাটা বেশি হবে কেন? কারণ জিয়াউর রহমান এখন বাংলাদেশের সেকেন্ড যে স্ট্রংগেস্ট পার্টি, তার ভাবাদর্শিক নেতা। সুতরাং এই জিয়াউর রহমান এখানে চ্যালেঞ্জ হবেনি। এখন ধরেন জিয়াউর রহমান যদি পরবর্তীতে ক্ষমতায় না আসতো, আর্মির ডেপুটি চিফ হিসেবে থাইকা উনি রিটায়ার কইরা চলে যেত, হয়তো কিছুদিন বিদেশে রাষ্ট্রদূতের চাকরি টাকরি করে, জানি না, উনি হয়তো বৃদ্ধ বয়সে এখন বিদেশে থাকতেন, রাজনীতিতে না আসতেন, এই ব্যাপারটা হইতো না। এটা কিন্তু সত্য। এটা হইতো না এই জন্য ঐতিহাসিক এবং রাজনৈতিক বিভিন্ন কারণেই জিয়াউর রহমানের নামটি এখন আলোচনায়। যদি আমি আপনার কথা সঠিক বুঝে থাকি, একটা বিরতিতে যেতে হবে আমাদের, দুঃখিত, কিন্তু বিরতির পরে আমি ফিরছি এই আলোচনায়। থাকুন দর্শক সাথী। ফিরে এলাম রাজকাহনে। একটু বর্তমান প্রেক্ষাপটে আসতে চাই। মাননীয় মন্ত্রী, আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা যদি সেই 75-এর ঘটনা থেকে দেখি, হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, খন্দকার মোশতাক ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করলেন, জিয়াউর রহমান সেটিকে আইনি বৈধতা দিলেন এবং বিচারের পথ বন্ধ হয়ে গেল। আমরা দেখলাম 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই ইন্ডেমনিটি বাতিল করলো, বিচারের পথ সুগম হলো, বিচার শুরু হলো, এবং বিএনপি ক্ষমতায় আসলো, বিচার আটকে গেল, পরবর্তীতে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, বিচার শেষ হলো। মানে সরকার চাইলে বিচার হচ্ছে, সরকার না চাইলে বিচার কোথাও এক জায়গায় আটকে যাচ্ছে বা পথ বন্ধ হয়ে যাচ্ছে। তেমনি আমরা দেখছি 2002-3 অপারেশন ক্লিন হার্ট বিএনপি আমলে যেটি শুরু হলো, বিএনপি সেটি দায় মুক্তি অধ্যাদেশ আবারও জারি করলো, আওয়ামী লীগ এসে সেই দায় মুক্তি অধ্যাদেশ বাতিল করলো। কিন্তু পরিসংখ্যান বলছে ক্রসফায়ার বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা আরো বেড়ে গেল। সেদিন আমারই অনুষ্ঠানে সাবেক আইজি শহীদুল হক তিনি বলছিলেন যে সরকারের ইমপ্লাইড কনসেন্ট না থাকলে ক্রসফায়ার হয় না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজকে নির্দেশ দিলে একটা ক্রসফায়ারও হবে না। মানে এখানেও সরকারের কোথাও একটা দায়িত্ব নেবার জায়গা আছে কিনা, বন্ধ করবার সুযোগ সরকারের আছে কিনা? দেখুন, সরকার হিসাবে সরকারের প্রশাসনিক একেবারে গ্রাসরুট থেকে শুরু করে সমস্ত উইং এর দায় দায়িত্ব অবশ্যই সরকারকে নিতে হবে। সরকারের থেকে আমি এই কথা বলতে পারবো না যে আমাদের কোনো দায় দায়িত্ব নেই, কিন্তু একটা কথা খুব পরিচ্ছন্ন ভাবে বলা দরকার যে আমরা অন্তত বিচারিক প্রক্রিয়াকে কখনো বন্ধ করি না। আপনার দেখুন, নারায়ণগঞ্জের ঘটনায়, 7 খুনের মামলায় যে প্রভাবশালী ব্যক্তিরা, কর্মকর্তারা জড়িত ছিল, আমরা কিন্তু বিচারের প্রক্রিয়াটাকে স্বাভাবিকভাবে চলতে দেওয়ার কারণে সেই বিচারটা হয়েছে। বিডিআর এর ঘটনা থেকে শুরু করে দেখবেন আরো অনেক ঘটনায়, কিন্তু একটা সময় তো এটা ছিল বিএনপির আমলে বিচারের পথই বন্ধ করে দেওয়া হয়েছিল আইন করে। অপারেশন ক্লিন হার্টের ঘটনা বলুন, বঙ্গবন্ধু হত্যা মামলার কথা বলুন, আমরা কিন্তু সেই জায়গাটাকে বন্ধ করি না। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু স্বজন হারানোর বেদনা কত কষ্ট তার চেয়ে বেশি বাংলাদেশে কেউ বোঝে না। কাজে তিনি কিন্তু চান না যে একজন মানুষকে
অন্যায়ভাবে হত্যা করা হোক। এখন আমাকে যদি দায়িত্ব দেন, আমার অধীনে আমি যদি আমার সচিবকে দায়িত্ব দেই, গ্রাসরুটে একজনকে দায়িত্ব দেই, সবটার উপরে কিন্তু সবসময় সরকারের নিয়ন্ত্রণ থাকে না। দ্যাট ইজ দি রিয়েলিটি। কেউ টাকার লোভে, কেউ অন্যের প্রতিহিংসার ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহৃত কিন্তু ক্রস ফায়ারের ঘটনা সংগঠন করে, কেউ কিন্তু তাদের জন্য করতে কিন্তু পারে। সমরে যাওয়া করিম এমপি, যেটি স্বজন হারানোর বেদনা, যারা ওই যে ক্রস ফায়ারের শিকার হচ্ছে, তাদের স্বজনদের ক্ষেত্রে তারা কোথায় যাবে? আমরা একরামের হত্যাকাণ্ডের মানে বিচারও আমরা দেখিনি, সেই বিষয়টি নিয়ে সবসময় আলোচনা আসে, বিশেষ করে সিনহা হত্যাকাণ্ডের পরে আলোচনায় আসছে। আমি জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, খুব সংক্ষেপে আপনি যদি বলেন যে এই যে বিএনপি অপরাধ এবং তারপর দায় মুক্তি দেওয়ার যে একটা সংস্কৃতি আমরা দেখেছি বিএনপির সময়ে, সেখান থেকে আওয়ামী লীগের কাছে বিএনপি এখন আশা করে কিনা যে এই ঘটনাগুলোর বিচার হোক? আওয়ামী লীগ বয়সের দিক থেকে বিএনপির চেয়ে অনেক সিনিয়র রাজনৈতিক দল। বিএনপির যেভাবে জন্ম এবং প্রতিষ্ঠিত হয়েছে, আওয়ামী লীগের জন্ম এবং প্রতিষ্ঠিতরা ইতিহাসটা সেরকম না। সুতরাং সিনিয়র হিসেবে এবং রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য থেকে বেড়ে ওঠা দলের কারণে আওয়ামী লীগের কাছে আমরা এটা চাই। কিন্তু আওয়ামী লীগ সবসময় পিক এন্ড চুজ করে, এবং আওয়ামী লীগ মনে করে তারা লোহা, তারা ইস্পাত, তাদেরকে হটানোর পৃথিবীতে কেউ নাই। কিন্তু আয়রনিটা হচ্ছে লোহা কিংবা ইস্পাত এটা যখন রাষ্ট্র ধরে, জং ধরে, তখন নিজে নিজে ক্ষয় হয়ে যায়, যেটা এখন আওয়ামী লীগের ভেতরে শুরু হয়েছে। সরকারের ভেতর সরকার তৈরি হয়েছে। আওয়ামী লীগের আলোচনার সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কাইকুয়াস একটি চমৎকার কথা বলেছেন পরশুদিন। উনি বলেছেন যে আমরা, ওনার কোট আনকোট, ওনার বক্তব্যটা আমি বলছি, যে আমরা বঙ্গবন্ধুকে কতটা আত্মস্থ করতে পেরেছি সেটা নিয়ে এখনো আমার সংশয় আছে। কারণ বঙ্গবন্ধুর জীবদ্দশায় যারা তাকে ব্যঙ্গ করতেন, বিদ্রুপ করতেন, তার ক্ষতি কামনা করতেন, আজকে তারাই তার প্রশংসায় আমাদের চারপাশে এসে ভিড় করেছে। এটা হলো একটা। আরেকটা হলো, ওবায়দুল কাদের সাহেব একটি ভালো কথা বলেছেন, ওর খাওয়া রাজনীতিবিদ। উনি বলেছেন যে বুলেট শেখ হাসিনাকে পিতৃহীন করেছে, মাতৃহীন করেছে, সেই একই বুলেট বেগম খালেদা জিয়াকে বিধবা করেছে। এমনটা করে যদি দেখা হয় তাহলে তদন্ত কমিশন বিশ্বাসযোগ্যভাবে হোক না, সমস্যা কি? দেখা যাক কোথায় কি। ইতিহাসের মধ্যে মিথ যেটুকু আছে সেটুকুকে আমরা সরিয়ে দেই। জাতীয় পর্যায়ে সমস্ত নেতাদের যথাস্থানে প্রতিষ্ঠিত হোক, এটাই তো আমরা চাই। আওয়ামী লীগের কাছ থেকে সেই জায়গাটি আশা করছেন, তদন্ত কমিটি, বিচার। আমি জনাব নাইমুল ইসলাম খান, আপনার কাছ থেকে এই মন্তব্য নেব, সময় খুব বেশি নেই। নাইমুল ইসলাম, বিএনপি 12 বছর টানা ক্ষমতায় থাকলে বিএনপি করতো। বিএনপি আওয়ামী লীগের ব্যাপার না, মনে করেন যে এই যে অগাস্ট মাস, এটা তো শুধু 15ই আগস্ট না, এখানে 21শে আগস্টও আছে। সুতরাং এই অগাস্ট মাসটা কিন্তু আমাদের রাজনৈতিক বিভক্তির দূর করার ক্ষেত্রে এই বিষয়ক সামগ্রিক তদন্ত গবেষণা, মানে আমি মনে করি একদিকে ক্রিমিনাল সাইডটা তো হবে তদন্ত, কিন্তু আমি মনে করি একাডেমিক সাইডেও, কারণ রাজনৈতিক ইতিহাসের স্বার্থে এই বিষয়ে প্রচুর গবেষণা হওয়া দরকার। বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা হওয়া দরকার, আমাদের মুক্তিযুদ্ধ উত্তর বিভিন্ন রাজনৈতিক পর্বগুলি নিয়ে একাডেমিক রিসার্চ হওয়া দরকার। আমাদের রাজনৈতিক দলগুলির রিসার্চ উইং থাকা উচিত, তদন্ত রিসার্চ উইং, আমি বলছি দলের নিজস্ব। এই জিনিসগুলিতে আমাদের গুরুত্ব দিতে হবে। গুরুত্ব দিলে এখানে আমাদের আলোচনায়, ধরেন আমি আলাল ভাইয়ের সাথে একটু মানে কারেকশনের জন্য, আমি যেই দুই একটা তথ্যের কথা বলছি সার্বজনীন, এটা ফ্যাক্ট, এটা অপিনিয়ন না কারো। তো ফ্যাক্ট কিন্তু দুইজনের দুই রকম হতে পারবে না। বঙ্গবন্ধু মাননীয় মন্ত্রীর কাছ থেকে শেষ বক্তব্য নিয়ে আজকে শেষ করবো। জনাব নাইমুল ইসলাম খান, ধন্যবাদ আপনাকে। মাননীয় মন্ত্রী, আপনার শেষ এক লাইনে একটা বক্তব্য। ফ্যাক্ট হলো সেই জিনিস যেটা আপনি সামনে বসে দেখেছেন সেটা। মাননীয় মন্ত্রী, আমি শেষ করবো, যদি আপনার শেষ কোনো মন্তব্য থাকে। আমার সামনে দেখতে হবে। আমি নিজেও চাই এছাড়া প্রত্যেকটি জিনিস বেরিয়ে আসুক, তবে আমরা অন্তত একটা জিনিস করতে পেরেছি, বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যা, যুদ্ধ অপরাধীর বিচার করেছি। কিন্তু বিএনপি ক্ষমতায় থেকেও জিয়াউর রহমানকে হত্যা করেছে যারা, তার চূড়ান্ত রিপোর্টের পরে একটা নারাজি দিয়ে পুনর্তদন্ত না করার ভিতর থেকে কিন্তু অপরাধীরা। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী সমর রেজাউল করিম এমপি, অনেক ধন্যবাদ মোয়াজ্জেম হোসেন আলাল এবং জনাব নাইমুল ইসলাম খান। আপনাদের তিনজনকে আজকের মতো বিদায় নিচ্ছি রাজকাহন থেকে।